বাসর ঘরে মাথায় এক বড় ঘোমটা দিয়ে বসে আছি। খুব অসহ্য লাগছে। যে মানুষটিকে সব থেকে বেশি অপছন্দ করতাম, আজকে সেই মানুষটির সাথে আমার বিয়ে হয়ে গেল। বাবা নেই, শুধুমাত্র মা আর বড় ভাইয়ের কথা রাখার জন্য এ বিয়েতে রাজি হয়েছে। বিয়েটা পারিবারিকভাবে সম্পূর্ণ হয়েছে। বিষয়টি এমন নয় যে যার সাথে বিয়ে হয়েছে সে আমার অপরিচিত, সে আমার বেস্ট ফ্রেন্ডের বড় ভাই। এই বাসায় অনেকবারই আসা হয়েছে। ওনার সাথে প্রথম থেকে আমার সম্পর্কটা তেমন ভালো নয়, জানি না কেন, কিন্তু যতবার এসেছি ততবারই ঝগড়া হয়েছে। কিন্তু আজকের অদ্ভুত অনুভূতি হচ্ছে। ওহ, আপনাদেরকে তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি নূর আরহা, বয়স 20, ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছি। উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, না খুব ফর্সা না খুব কালো, এক ধরনের উজ্জ্বল শ্যামলা যা রোদে পড়লে আরেক রকম দীপ্তি ছড়ায়। চুলগুলো একদমই স্ট্রেট নয়, আবার বেশি কোঁকড়ানোও না, বরং ঢেউ খোলানো, হালকা পেঁচানো চুল। একটু দুষ্টু টাইপের আমি, তবে সেই দুষ্টুমি মিষ্টিতে ভরপুর। অনেক বেশি কথা বলি, কিন্তু কেউ বিরক্ত হয় না, বরং তার কথায় সবাই হেসে ওঠে। বাকি পরিচয় গল্পের সাথে সাথে জানতে পারবেন। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনলাম, বুঝতে পারলাম যে তেতো করলা থুকু আমার স্বামী আলিয়ান আমির এসেছে। আমির এন্টারপ্রাইজ এর সিইও, বয়স 30, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, গায়ের রং ফর্সা, কিন্তু তা নিস্তেজ নয়, চোখ ধাঁধানো, এক ধরনের উজ্জ্বল ফর্সা। চোখমণি দুটো গভীর বাদামি রঙের, চোয়াল শক্ত, মুখে সবসময় হালকা একটা গম্ভীরতা যেটা ভয়ে নয়, শ্রদ্ধার জন্ম দেয়। বেশ ভালো গড়ন, ব্রেড শোল্ডার, অ্যাথলেটিক বডি, হালকা 6 প্যাক। জামার নিচে তার শরীরের গঠন বোঝা যায়, যেমনটা হয় যাদের প্রতিদিন জিমে সময় কাটে। হাঁটার সময় বুক সোজা, আত্মবিশ্বাসে ভরা চলাফেরা। সে মনে করে টাকাই সব, ভালোবাসা, অনুভূতি এইসব তার কাছে মূল্যহীন। সে শুধু তার পরিবারকে ভালোবাসে, তার পরিবারের কথা চিন্তা করে, তার পরিবার ছাড়া কারো কথা ভাবে না। এই মানুষটির সাথে সংসার করে কাটাবো সারাটা জীবন, এই কথা ভাবতেই কান্না চলে আসছে। কিছুক্ষণ নীরবতা পালন করার পর উনি বিছানার কাছে এগিয়ে আসলেন। ঘোমটার আড়াল থেকে ওনার মুখটা আবছা দেখা যাচ্ছে। দেখেই বুঝতে পারছি প্রচণ্ড রেগে আছে। ফর্সা গায়ের রং, তাই রাগের কারণে মুখ লাল হয়ে গেছে, মাথার রগ ফুলে আছে, চোখ দুটো লাল হয়ে গেছে। উনি কিছু না বলেই আচমকা খাটের সমস্ত ফুল ছিঁড়ে ফেলতে লাগলেন। আমি ভয়ে কাঁচুমুচু হয়ে বিছানায় বসে আছি। উনি হুট করে আমার হাত শক্ত করে ধরেন এবং আমাকে বিছানা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে ফেললেন। শক্ত করে হাত ধরার কারণে আমি হাতে অনেকটা ব্যথা পাই। হাত লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। তারপরও কিছু বলার সাহস পাচ্ছি না, কারণ ওনার রাগ সম্পর্কে আমার জানা আছে। উনি আমাকে বিছানা থেকে নামিয়ে ফ্লোরে ধাক্কা মেরে ফেলে দিলেন। ধাক্কা মেরে ফেলে দেওয়ার কারণে হাতে আমি অনেকটা ব্যথা পাই। আমি চুপচাপ ফ্লোরে এক কোণে বসে আছি, চোখে কোণে বেয়ে পানি পড়ছে, কিন্তু গলার শব্দ যেন আটকে গেছে। কোনো শব্দও বেরোচ্ছে না। বুকের ভেতর কেমন একটা চাপা কষ্ট, ভয় আর অপমান একসাথে চেপে বসেছে। উনি হঠাৎ করে দ্রুত আলমারির দিকে এগিয়ে গেলেন। আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আলমারির লকার খুলে মোটা মোটা টাকার বান্ডিল বের করে আনলেন। টাকাগুলো এনে একটার পর একটা বান্ডিল আমার গায়ের উপর ছুঁড়ে মারলেন। টাকার নোটগুলো আমার গায়ে কোলে মেঝেতে ছড়িয়ে পড়ছে। আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কঠোর কণ্ঠে বললেন, এই তো তোমাদের দরকার ছিল, তাই না? টাকা, কত টাকা চাই বলো, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমাকে মুক্তি দাও, আমার জীবন থেকে সরে যাও। তোমার মতো মেয়ের সাথে আর যেন কোনো সংসার করতে পারবো না। শুধুমাত্র পরিবারের চাপে পড়ে বিয়েটা করেছি, দয়া করে এই টাকাগুলো নিয়ে বিদায় হও। আমি শোকে স্তব্ধ হয়ে যাই,
যেন কেউ বুকের ভেতর থেকে সবটুকু নিঃশ্বাস এক মুহূর্তে টেনে নিয়েছে। চোখে জল জমি কুয়াশার মতো হয়ে গেছে চারপাশ। আগে কখনো কেউ আমাকে এতটা অপমান করেনি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হতে পারি, কিন্তু কখনো টাকার লোভ করিনি। আমার আত্মসম্মান বোধ অনেক বেশি। আমার সচরাচর রাগ নেই, কিন্তু এই অপমানটা আমি সহ্য করতে পারলাম না। চোখের জল মুছে নিজেকে ধাতস্থ করলাম এবং ওনার দেওয়ার টাকাগুলো কুড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম। তারপর আমি ওনার চোখে চোখ রেখে টাকাগুলো পুরো বান্ডিলটা ওর মুখের সামনে ছুঁড়ে মারলাম এবং বললাম, আমি টাকা পয়সার লোভ না, আমার টাকা পয়সার কোনো লোভ নেই। আমি এই বিয়ে করেছি আমার মা আর ভাইয়ের মুখ চেয়ে। আপনাকে বিয়ে করার কোনো শখও আমার ছিল না। নিজের মুখ সামনেই আমার সাথে কথা বলবেন, ভাববেন না মধ্যবিত্ত বলে আপনার টাকার লোভে পড়ে আপনাকে বিয়ে করেছি। আপনার মতো করলার সাথে সংসার করবার আমারও কোনো শখ নেই। আরহার কথাগুলো স্পষ্ট দৃঢ়। উনি কিছুটা চমকে ওঠে। মুখের রাগ যেন মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। ঠোঁট নড়ে না। কয়েক সেকেন্ড সে কিছু বলার চেষ্টা করে, কিন্তু শব্দ খুঁজে পায় না। উনি আমাকে কিছু বলতে যাবেন, তার আগেই আমি ওনাকে বলি, হতে পারে আমি আপনার মতো এত বড় লোক না। আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, কিন্তু টাকা পয়সার কোনো লোভ নেই আমার। আর রইল বাকি আপনাকে বিয়ে করার কারণ, তা আমি আপনাকে আগেই বলে দিয়েছি যে আমি শুধু আমার মা এবং বড় ভাইয়ের কথাতেই বিয়েতে রাজি হয়েছি। টাকার কারণেই আপনাকে বিয়ে করতে চাইতাম, তাহলে অনেক আগেই আপনাকে বিয়ে করতে পারতাম। আমার কাছে অনেক সুযোগ ছিল, এই কথাটি আপনিও জানেন। আপনি আমার বেস্ট ফ্রেন্ডের বড় ভাই। আমি প্রায় আপনাদের বাসায় আসতাম। আপনার দাদিমা, বাবা, আপনার পুরো পরিবার আমাকে খুব পছন্দ করে। তারা অনেক আগে থেকেই আমাকে আপনার বউ বানাতে চেয়েছিল, কিন্তু আমি সব সময় না করে দিয়েছি। আর যেহেতু আপনার এই বিয়েতে এতই সমস্যা ছিল, তাহলে আপনি কেন বিয়ে করলেন? এক নাগাড়ে কথাগুলো বলে আরহা থামল। আলিয়ান, সে এতক্ষণ ধরে আরহার কথা মনোযোগ দিয়ে শুনছিল। সে নিজেও জানে মেয়েটি তাকে টাকার জন্য বিয়ে করেনি। সে খুব ভালো করেই এই মেয়েটিকে চেনে। তখন রাগের বশে এতগুলো কথা বলে ফেলেছিল মেয়েটিকে। এখন কিছুটা অনুতপ্ত অনুভব করছে। নিজের চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে আলিয়ান বলতে শুরু করলো, আমারও তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। শুধুমাত্র মা বাবা ও দাদির কথাই বিয়েতে রাজি হয়েছি। তো যাই হোক, যেহেতু এই বিয়েতে তুমিও রাজি এবং আমিও রাজি না, তাহলে ভালোই হয়েছে। না তোমার আমার কাছ থেকে কোনো এক্সপেকটেশন থাকবে, আর না আমার তোমার কাছ থেকে কোনো এক্সপেকটেশন থাকবে। তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো। আর এখন বেশি কথা না বলে চুপচাপ গিয়ে সোফায় অথবা মাটিতে যেখানে খুশি সেখানে শুয়ে পড়ো। আমার কোনো সমস্যা নেই। আরহা মাটিতে কিংবা সোফায় শোয়ার কথা শুনে সে কিছুটা রেগে যায়। তারপর বলে, শুনুন মিস্টার আলিয়ান আমির, না আমি মাটিতে শোবো আর না আমি সোফাতে শুয়ে থাকবো। বিয়ে করেছি আপনাকে। এই রুম যতটা আপনার ঠিক ততটাই আমার। তার মানে বিছানাটাও যতটা আপনার ঠিক ততটাই আমার। আর আমি কোনো বাংলা সিনেমার নায়িকা অথবা বাংলা গল্পের নায়িকা নই যে আপনার কথায় চুপচাপ গিয়ে সোফায় অথবা মাটিতে শুয়ে পড়ব। তো আমি বিছানাতেই থাকবো। আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি সোফায় অথবা মাটিতে শুতে পারেন। আপনার রুম, আপনি যা খুশি তাই করবেন, আমার কিছুই যায় আসে না। এই কথাগুলো বলে আরহা লাগেজ থেকে নিজের জামাকাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। আলিয়ান এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটির সব কথা হজম করে নিল। সে রাগে ফুঁসছে। তারপর একা একা বিড়বিড় করে বলল, এত বড় কথা আমার রুমে থেকেই আমাকে বলছে সোফায় অথবা মাটিতে শুতে। মেয়েটি সাহস দেখে অবাক না হয়ে পারছে না। এর জবাব তো তোমাকে দিতেই হবে মিস নূর আরহা। ও সরি মিসেস নূর আরহা। তারপর আলিয়ান একটি শয়তানি হাসি দিল এবং আলমারি থেকে নিজের জামাকাপড় বের করে অন্য রুমে চলে গেল। কিছুক্ষণ পর নিজের রুমে চলে আসে এবং দেখল আরহা এখনও ওয়াশরুম থেকে বের হয়নি।
তাতে তার কিছু যায় আসে না। সে সোফায় বসে পড়ল তার ল্যাপটপ নিয়ে। এসব বিয়ে নামক ঝামেলার কারণে আজকে সারাদিনে সে কোনো কাজ করতে পারেনি। ল্যাপটপে তার কিছুই ইম্পর্টেন্ট মেল চেক করছে। ঠিক সেই সময় নূর আরহা ওয়াশরুম থেকে বের হলো। হঠাৎই চোখ আটকে গেল ওয়াশরুমের দরজার দিকে। নূর আরহা বের হচ্ছে, ভেজা চুল ঘাড় বেয়ে পিঠ পর্যন্ত নেমে এসেছে। সাদা থ্রি পিস, সাদা পায়জামা আর সাদা ওড়নায় মোড়া সে, কিন্তু কাপড়গুলো ভেজার কারণে শরীরের সাথে লেপ্টে গেছে। পানির ফোঁটা টপ টপ করে চুল বেয়ে জামায় পড়ছে। ঘরের নিস্তব্ধতায় যেন সেই শব্দগুলো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। আলিয়ান চোখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। এই মেয়েটিকে সে বহুবার দেখেছে, বহুবার ঝগড়া করেছে, কথা বলেছে, বহুবার তাদের বাসায় এসেছিল, কিন্তু সবসময় সে হিজাব পরে থাকতো। সব সময় তাদের বাসায় বোরকা, হিজাব বা নেকাব পরে আসতো, অথবা তাদের বাসায় কখনো থাকলেও থ্রি পিস বা জামার সাথে গলার ওড়না দিয়ে সব সময় মাথায় ঘোমটা দিয়ে রাখতো। কিন্তু আজকের মতো করে কখনোই দেখেনি এই মেয়েটাকে। আজকে সে প্রথম আলিয়ান তার চুল দেখছে। প্রথমবার এতটা কাছ থেকে, এতটা ভিন্নভাবে একটা কোমল, অচেনা, অপরিচিত টান তৈরি করার স্বরূপে মনে হচ্ছিল যেন কাউকে নতুন করে চিনছে। আর জানেই না তার চোখে চোখ পড়ে গেলে কি বিপর্যয় ঘটতে পারে। আর আলিয়ান সে এখন আর আগের মতো নিরপেক্ষ থাকতে পারছে না। সে চোখ ফিরিয়ে নেয়, কিন্তু মন যেন আটকে পড়ে থাকে মেয়েটির ভেজা চুল, ভেজা জামা আর সেই নরম নিরহ উপস্থিতির মাঝে। আরহা আলিয়ানের দিকে একবার তাকালো, আলিয়ানও মেয়েটির দিকে তাকালো। তাদের চোখে চোখ পড়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য যেন সময় থেমে গেল। ঘরের নিস্তব্ধতায় শুধুই তাদের চোখ কথা বলছে। আলিয়ানের চোখে একটা অদ্ভুত নরমতা, যায় চোখ কিছু বলতে চাইছে। আর আরহার চোখের তীব্র অভিমান, একটু আগের করা অপমান এখনো ভুলে যায়নি সে। সে চোখ ফিরিয়ে নিল, একটা শব্দ না করে ধীরে বিছানায় দিকে এগিয়ে গেল। একটু দ্বিধা নিয়ে কোলবালিশটা তুলে বিছানার মাঝখানে রাখলো, যেন নীরবেই বলে দিল এই সীমারেখা পার না হতে। তারপর চুপচাপ এক পাশে গিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করলেও মন থেমে থাকেনি। বুকের ভেতরে এক অজানা হাহাকার জমে উঠছে। আলিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটার দিকে। শুধু ওর চুপ থাকা, ওর কোনো অভিযোগ না করা, এই সবই যেন ওকে আরও বেশি অস্থির করে দিচ্ছে। সে কিছু বলার জন্য ঠোঁট নাড়তে চাইল, কিন্তু কেমন যেন আটকে গেল গলার কাছে। কারণ আজ সে প্রথমবার বুঝতে পারছে এই মেয়েটি শুধু একটা নাম নয়। এই মেয়েটির মাঝে এক বিশাল পৃথিবী আছে, যে পৃথিবীতে সে নিজেই অচেনা এক অতিথি। ল্যাপটপ এখনো খোলা, স্ক্রিনে কাজের পেজ ভেসে আছে, কিন্তু আলিয়ানের মনোযোগ সেখানে নেই। তার চোখ বারবার ঘুরে যাচ্ছে বিছানার দিকে। সাদা চাদরের ওপরে নিঃশব্দে ঘুমিয়ে আছে নূর আরহা। মেয়েটা ক্লান্ত ছিল বোধহয়, হয়তো অনেক কিছু একা বুকের মধ্যে চেপে রাখার ক্লান্তি। আলিয়ান একটুখানি নিঃশ্বাস ফেলল, রুমে মেইন লাইট নিভিয়ে দিল, শুধু হালকা নরম একটা নোস বাতি জ্বালিয়ে রাখে। ধীরে ধীরে বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল, ওই কোল বালিশের ওপরে যেটা আরহা নিজে রেখেছিল। শুয়ে শুয়ে দেওয়াল দেখছিল সে, কিন্তু তার ভেতরের কথাগুলো ঠিক গলায় বারবার আটকে যাচ্ছিল। মেয়েটাকে এভাবে অপমান করা ঠিক হয়নি। একটা অপরাধ বোধ তার মনে এসে দলা দিল। বিয়েটা তো ওর জন্য চাওয়া ছিল না, আর ওর জন্যও না। দুজনেই বাধ্য হয়ে পরিস্থিতির কাছে নত হয়েছে। আলিয়ানের দৃষ্টি আবার মেয়েটার দিকে থামল। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, যাতে আছে একরাশ কোমলতা, চোখ বন্ধ, নিঃশ্বাস ধীরে ধীরে উঠছে নামছে। মেয়েটির চেহারায় এক অদ্ভুত মায়া, যেটা থেকে চোখ সরিয়ে নেওয়া যায় না। সে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকলো। মনে হচ্ছিল এই মেয়েটার ভেতরেই কোথাও একটা অজানা শান্তি লুকিয়ে আছে, একটা নীরব পৃথিবী যেখানে সে ঢুকে যেতে চায়, কিন্তু সাহস পায় না। সে রাতে আলিয়ান ঠিক ওই মায়া ভরা মুখের দিকে তাকিয়ে
তাকে অজান্তে ঘুমিয়ে পড়ল। আরহার ঘুমটা একটু আগে ভেঙে যায়। চোখ খুলে দেখলো আলিয়ান ঠিক পাশে ঘুমাচ্ছে। মুখটা একেবারে নিষ্পাপ বাচ্চার মতো। ঘুমানোর সময় তো একেবারে ফেরেশতার মতো দেখায়, আর জেগে থাকলে ঠিক যেন একটা রাক্ষস। তেতো করল্লা একখান মনে মনে কথাগুলো বলল আরহা। আলতো করে একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে লাগেজটা থেকে গোলাপি রঙের সালোয়ার কামিজ আর ওড়নাটা বের করে ওয়াশরুমে ঢুকে যায়। গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুল গামছা দিয়ে আলতো করে মুছতে থাকে। চুল থেকে পানির ফোঁটা টুপটাপ করে পড়ে। গামছা দিয়ে মাথার চুল ঝাড়ার কারণে কিছু ফোঁটা সরাসরি গিয়ে ছিটকে পড়ে আলিয়ানের মুখে। ঘুম চোখে বিরক্তি নিয়ে একটু নড়েচড়ে উঠল সে। তারপর চোখ মেলে তাকালো। মাথা কাত করতেই দেখতে পেল তার সামনেই দাঁড়িয়ে আছে এক রমণী। ভেজা চুল, গোলাপি জামা পায়জামা, গলায় ও বুকে ওড়নাটা সুন্দরভাবে গাঁথা। আলিয়ান চোখ সরাতে পারছে না। এই মেয়েটা হিজাব বা ঘোমটার আড়াল ছাড়া এমন করে ওকে আগে কখনো দেখেনি আমি। কিন্তু কাল রাতে এবং আজ সকালে এক ভিন্ন রূপ দেখলাম মেয়েটার। আলিয়ান আর মনে কথাগুলো বলল। তার চোখ আটকে গেল মেয়েটার মুখে। ফর্সা না, কালোও না, উজ্জ্বল শ্যামলা, কিন্তু মুখে একটা অপার্থিব মায়া। আলিয়ান কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরহা আয়নার সামনে চুল মুছতে মুছতে হঠাৎ টের পায় কেউ তাকে দেখছে। চোখ ঘুরে তাকাতেই চোখাচোখি হয়ে যায় দুজনের। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর আরহা দ্রুত চোখ ফিরিয়ে নেয়। সে নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, আপনি আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আলিয়ান ধীর কণ্ঠে এরকম ব্যঙ্গ করে বলল, তাকানোটা কি নিষেধ? আরহা কিছু বলার আগেই আলিয়ান ব্যঙ্গ করে বলে উঠল, তুমি কি প্রতিদিন সকালবেলা এভাবেই ঝলকে ওঠো, নাকি আজ স্পেশাল সাজসজ্জা? হাই তুলে বলে উঠল সে। আরহা আয়নার দিকে তাকিয়েই থেকে বলল, আপনার কি মনে হয় আর আজ স্পেশাল হতে যাবে কেন? আমি সব সময় সকালেই নামাজ পড়ার আগে ফ্রেশ হই। আজ তো নামাজও পড়া হলো না। আমি তো ভেবেছিলাম আপনি রাত্রি চলে যাবেন। এত সকালে গুছিয়ে উঠছেন দেখে তো মনে হচ্ছিল পালানোর প্ল্যান করছেন। আলিয়ান বলে উঠল কথাটি। আরহা চোখ সরিয়ে বলল, পালিয়ে গেলে তো আপনি মুক্তি পেয়ে যেতেন। আফসোস। আহা, এত কষ্ট বুঝি আমার মুক্তির জন্য? আমি ভাবছিলাম আপনি তো আমাকে বেশ পছন্দ করছেন। চোখ টিপে কথাটি বলল আলিয়ান। আরহা কপাল কুঁচকে তাকালো। আপনাকে পছন্দ? আপনি তো একজন। আলিয়ান একটু হেসে কাঁধ উঁচু করল। আমি কি? আর আমি যাই হই না কেন তাতে কারো তো কোনো সমস্যা হওয়ার কথা না, তাই তো? আপনি যে কোথায় কোথায় ঝগড়া শুরু করেন তাতেই তো সমস্যা হয়। ঠান্ডা গলায় উত্তর দেয় আরহা। ও, আপনি এখনো রাগ করে আছেন গতকালের জন্য? আমি তো ভাবছিলাম আপনি মাফ করে দিয়েছেন। আপনাকে আমার এত সুন্দর হ্যান্ডসাম মায়াবী চেহারাটা দেখানোর পর ভাব নিয়ে বলে উঠে আলিয়ান। আরহার চোখ ছোট হয়ে আসে। আপনার কথা শুনলেই বোঝা যায় আপনি একজন জেন্টালম্যান নন। আরে ধন্যবাদ, আমি তো এমন কিছু হওয়ার চেষ্টা করিও না। বলে সে শোয়া থেকে উঠে বসে পড়ে বিছানায়। মাথায় হাত বুলিয়ে হেসে বলে, আচ্ছা, আপনি তো সকাল সকাল সব গোছগাছ করে ফেললেন। এখন কি নাস্তা তৈরি করে দিবেন? আমি আপনার স্ত্রী হতে বাধ্য হয়েছি, দাসী না। ঠোঁট বাঁকিয়ে উত্তর দেয় আরহা। আহা, এত তেজ! ঠিক আছে ম্যাডাম, আপনার হাতের খাবার খাওয়ার জন্য আমি অপেক্ষাও করছি না। বলে সে ঘুম পাড়ান ভঙ্গিতে হাই তুলে উঠে পড়ে। এবার আমি একটু গোসল করে আসি। এই তর্কটা রেখে দিচ্ছি পরে চালিয়ে নেওয়ার জন্য। আরহা মুখ ফিরিয়ে চোখ পাকায়। কথায় কথায় খোঁচা মারা লোকটার সঙ্গে একটা ছাদের নিচে থাকা লাগবে ভাবতেই মাথা ধরে যাচ্ছে। আলিয়ান ওয়াশরুমের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ বলে, তুমি কিন্তু ঠিকঠাকভাবে শাড়ি পরলে দেখতে খারাপ লাগবে না। এই কথাটি বলে আলিয়ান নিজেই ভাবতে লাগলো সে কেন এই কথাটি বলল। সে তো আরহাকে পছন্দ করে না, তাকে সহ্য করতে পারে না, অথচ আজকে তার সাথে এত কথা বলে ফেলল। আরহা চুপচাপ দাঁড়িয়ে থাকে।
তারপর নিজের ঠোঁটের কোণে একটা ব্যঙ্গ হাসি টেনে ফিসফিস করে বলে, আপনি দেখতে পছন্দ করেন, আমি তো না। ঢং। এতক্ষণে আলিয়ানও গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। টাওয়েল দিয়ে চোখ মুছতে মুছতে তাকিয়ে দেখে আরহা এখনো আয়নার সামনে দাঁড়িয়ে ওড়না দিয়ে সুন্দর করে মাথায় ঘোমটা দিচ্ছে, যেটা সে সবসময় করে। শালীনভাবে ওড়না দিয়ে নিজেকে জড়িয়ে নিল, মুখটা থমথমে, চোখে সেই চিরচেনা নির্লিপ্ত ভাব। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ায় শব্দ। ভাবি, দরজা খুল। আমি এসেছি আপনার রোমান্সে হানা দিতে। কণ্ঠটা চেনা। তুলি, আরহার বেস্ট ফ্রেন্ড আর আলিয়ানের ছোট বোন। আরহা আর আলিয়ান দুজনের দরজার দিকে তাকালো। আরহা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে যেতেই তুলি দুষ্টুমি ভরপুর মুখ নিয়ে ঘরে ঢুকে পড়ল। দুজন দুজনকে জড়িয়ে ধরে তুলি আরহাকে খুশিয়ে বলল, তুই না বলতিস আমার ভাইকে সহ্য করতে পারিস না, আর এখন তো তার বউ হয়ে ঘরে বসে আছিস। ভাগ্য বোধ হয় এটাই ছিল। আরহা নাক সিটকে বলল, চুপ কর পাগলি, তোর ভাইকে বিয়ে করার ইচ্ছা আমার জন্মেও ছিল না। তোর মা, আমার মা, এই দুইজন মিলে সর্বনাশটা করলো। আলিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল এবং তাদের কথা শুনছিল চুপচাপ, এবং আয়না দিয়ে কয়েকবার আর চোখে আরহাকে দেখছিল। তুলি এবার তার ভাইয়ের কাছে গেল, ভাইয়া, তুমিও তো আমার বেস্ট ফ্রেন্ডকে সহ্য করতে পারো না। ওর এই বাসায় আসাতে কত সমস্যা ছিল তোমার। আরও বলতেছিলা এই মেয়েটাকে আমি কখনোই বিয়ে করব না। এখন দেখো ওই মেয়েটা তোমার ঘাড়ে। কথাগুলো বলেই তুলি হাসতে লাগলো। আলিয়ান এগিয়ে এসে তার বোনের মাথায় আলতো করে চাটি দেয় এবং বলে, তুই স্কুলে ফেরত যা, খুব বার বেড়ে গেছিস। তুলি হো করে হাসে। আরহা চোখ গুলিয়ে বিছানার চাদর গুছাতে থাকে। তুলি আবার হেসে বলে, আচ্ছা ঠিক আছে, এখন খেতে চলো, মা খাওয়ার জন্য ডাক দিয়েছে, দেরি করলে তো আমার নাম পড়বে। ওরা তিনজন একসাথে নিচে খাবার টেবিলে যায়। নিচে পুরো ফ্যামিলি অপেক্ষা করছে। আলিয়ানের মা আফসানা বেগম, নরম স্বভাবের মায়াবী মুখের একজন নারী, পেশায় গৃহিণী। বাবা রফিক আমির, একজন সৎ রাশভারী মানুষ। আমজাদ আমির, আলিয়ানের দাদা ছিলেন জমিদার। তাদের অনেক জমি আছে, এলাকায় তাদের অনেক নাম ডাক। কিন্তু তারপরও আলিয়ানের বাবা এবং চাচার শখ ছিল নিজেদের পরিশ্রম কোনো ব্যবসা গড়ে তোলার। আমির এন্টারপ্রাইজ, তিনি তার ভাইয়ের সাহায্যে এই ব্যবসা শুরু করছিলেন। প্রথম প্রথম এই ব্যবসাটাতে তেমন উন্নতি ছিল না, কিন্তু দুই ভাইয়ের পরিশ্রমের কারণে এই ব্যবসার আজ অনেক নাম ডাক। এমনকি বিদেশেও তাদের কিছু কোম্পানি আছে। আলিয়ান বিদেশেই ছিল, নিজের পড়ালেখার পাশাপাশি তাদের ব্যবসা দেখত বিদেশে। 6 মাস হয়েছে দেশে ফিরেছে। আর দাদি, যার নাম রৌশন আরা, একজন হাসি খুশি, সবসময় নাতনিদের মাথায় হাত রেখে দোয়া করা মানুষ। আলিয়ানের চাচা জাহিদ আমির এবং চাচি রেশমা খান, তার 3 সন্তান। বড় ছেলে ফাহিম আমির বিবাহিত। ফাহিম পেশায় একজন ডাক্তার। বরাবরই তার ব্যবসার প্রতি কোনো ইচ্ছে ছিল না। ছোট ছেলে সাইফ আমির, সে এখনও পড়াশোনা করছে। মাঝে মাঝে বাপ চাচাদের সাথে গিয়ে ব্যবসার কিছু কাজ দেখে আসে। এবং মেয়ে রিমা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ফাহিমের স্ত্রী তাসনিম সদা হাসি খুশি, সরল স্বভাবের মেয়ে, পেশায় একজন শিক্ষক। আরহার সঙ্গে আগে থেকে তার ভালো সম্পর্ক। আরহা যতবার এই পাশে এসেছে তারা অনেক আড্ডা দিয়েছে। ফাহিম ও তাসনিমের একটি ছোট মেয়ে আছে, মিলি, সবার আদরের। আরহার সাথে মিলির বড্ড বেশি ভাব। মিলির বয়স 6 বছর, কিন্তু খুব দুষ্ট ও পাকনা। আরহা নিচে গিয়ে আলিয়ানের মা বাবাকে সালাম দেয়। যেহেতু সে আগে এই বাসায় অনেকবার এসেছে, তাই সে আলিয়ানের মা বাবাকে মামুনি এবং বাবাই বলে ডাকে। মামুনি আলিয়ানের মা সালামের জবাব দিয়ে আরহার মাথায় হাত বুলিয়ে দেয় এবং বলে, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে?
অবশ্য তুই তো এই বাসায় আরও অনেকবার এসেছিস, তখন থেকেই তুই এ বাড়ির মেয়ে হয়ে গিয়েছিলি, আর এখনও তুই আমাদের ঘরের মেয়ে, বুঝলি? আরহা মুচকি এসে বলে, হ্যাঁ মামুনি, বুঝতে পেরেছি। আলিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মা এবং আরহার ভালোবাসার কথোপকথনে শুনছিল। বরাবরই সে দেখে এসেছে তার মায়ের সাথে আরহার সম্পর্কটা খুব ভালো। আরহাকে সে পছন্দ না করলেও তার পরিবারের সাথে আরহার খুব ভালোভাবে ব্যবহার করে। এটা আলিয়ান এর কাছে খুব ভালো লাগতো বরাবরই। বসার ঘরে আগে থেকেই বসেছিলেন দাদি। চশমার ফাঁক দিয়ে আরহার দিকে তাকিয়ে বললেন, নাতি বউ, আসো মা, আমাদের ঘর রাঙিয়ে দিলে। আরহা হাসি দিয়ে দাদির পাশে গিয়ে বসে। তখনই আরিয়ানের চাচাতো ভাই সাইদ এসে বলল, আরহা, এখন তো তুমি আমার ভাবি হয়ে গেল। আমার ভাইকে পছন্দ করো না, সহ্য করো না বলতে বলতে তো এখন তাকে নিজের ছাইয়া বানিয়ে ফেললে। এই কথা শুনে উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। সকাল সকালই হল রুমে হাসির রোল পড়ে গেল। আসলে আমির পরিবারটাই এমন, সব সময় হাসি খুশিতে ভরপুর থাকে। শুধুমাত্র আরিয়ানি গম্ভীর এবং চুপচাপ। সাইফের কথা শুনে আরহা কিছুটা লজ্জা পায়। আলিয়ান চোখ রাঙিয়ে সাইফের দিকে তাকাতেই সাইফ চুপসে যায়। আলিয়ানের বাবা বলে ওঠে, হয়েছে অনেক হাসি ঠাট্টা, এখন চলো সবাই মিলে খেয়ে নেই। আমার আরহা মামুনি তো মনে হয় কাল রাত্রে বিয়ের আগে হয়তো কিছু মুখে দিয়েছিল, এখনো পর্যন্ত কিছু খাইনি, ওর হয়তো খুব খিদে পেয়েছে। সবাই একসাথে সম্মতি দিয়ে খাবার টেবিলে চলে যায়। সবাই যখন গল্পে ব্যস্ত, আরহাকে এটা সেটা এগিয়ে দিছে খাওয়ার জন্য। আলিয়ান তখন নিজের প্লেটে মনোযোগ দিয়ে চুপচাপ খাচ্ছে, মুখে সেই চেনা গম্ভীর ভাব। তুলি খোসা দিয়ে বলে, ভাবি, ভাইয়ার মুখে তো হাসি নেই, তুমি কি ওকে আর একটু খুশি করতে পারো না? আরহা একটু চমকে যায়। আলিয়ান মাথা নিচু করে বলে, আমি হাসলে তো তুই বলবি ভাবির জন্য এমন হয়েছে। টেবিলে হাসির রোল পড়ে যায়। খাওয়া দাওয়া শেষে সবাই যখন হাত ধুচ্ছে, তখন আফসানা বেগম আরহার কাঁধে হাত রাখলেন। আরহা মা, আজ কিন্তু সন্ধ্যায় তোমার বউ ভাত, অনেক আত্মীয় স্বজন আসবে, তাই এখন একটু বিশ্রাম নিয়ে নাও, পরে তো আবার সাজতে হবে, বুঝলি? আরহা সম্মতি জানিয়ে মৃদু হেসে বলল, যে মামুনি। তারপর সে আস্তে করে উঠে চলে যায় রুমে। মাথার থেকে ঘোমটাটা সরিয়ে ওড়না সুন্দরভাবে গলায় পেঁচিয়ে লাগেজ থেকে একটা উপন্যাস বের করে বিছানায় হেলান দিয়ে পড়তে শুরু করে। লাগেজ থেকে বই বের করার সময় সে ভাবছে লাগেজ থেকে তার জিনিসপত্র এখনো বাইরে বের করে গোছানো হয়নি। জামা কাপড় এবং তার জিনিসগুলো কোথায় রাখবে সে সবই ভাবছে, কারণ আলিয়ান তার জিনিসপত্র তার অনুমতি ছাড়া ধরা পছন্দ করে না। একবার কি কাহিনী না ঘটেছিল। এইসব ভাবতে ভাবতে আরহা অতীতে চলে যায়। অতীত, একবার আরহা তুলির সাথে দেখা করার জন্য এ বাসায় এসেছিল। তুলি তখন নিজের রুমে ছিল। আরহারা বাড়িতে প্রবেশ করে দেখতে পেল তুলির মা ড্রয়িং রুমে বসে কিছু কাজ করছে। ওনাকে সালাম দিয়ে কিছুক্ষণ কথা বলার পর সে তুলির রুমের দিকে যেতে লাগলো। ঠিক সেই সময় বাড়ির সবচেয়ে ছোট সদস্যের সাথে তার দেখা হলো, মিলি। মিলি আলহাকে দেখে দৌড়ে তার কাছে গিয়ে তাকে ঝাপটে ধরল এবং বলল, আরহা ফুফুস। মিমি ফুপিকে আদর করে ফুফুস বলে, কতদিন পর তুমি এসেছো, জানো আমি তোমাকে কতটা মিস করছিলাম। আরহা মিষ্টি এসে বলল, আমি আমার মিলি কিউট পাইকে অনেক মিস করছিলাম, তোমার টানেই তো আমি আবার চলে আসলাম। তারপর ব্যাগ থেকে কিছু চকলেট বের করে মিনিকে দিল। তারপর মিনির সাথে কথা বলতে বলতে দুষ্টামি করতে করতে আরহা তুলির রুমে ঢুকতে গিয়ে ভুলে আলিয়ানের রুমে ঢুকে পড়ে। তাদের রুম পাশাপাশি ছিল। আলিয়ান রুমে কারোর সাথে ফোনে কথা বলছিল, দেখে বোঝা যাচ্ছিল সে খুব রেগে আছে। সে সময় তার অপছন্দের মানুষকে সামনে দেখিয়ে রাগটা আরো বেড়ে গেল। আরহা মিলির সাথে কথা থামিয়ে সামনে তাকিয়ে আলিয়ানকে দেখে কিছুটা অবাক হয়ে গেল। আলিয়ান তার সামনে কি করছে এটা বোঝার জন্য কিছুটা সময় নিল।
তারপর বুঝতে পারলে সে ভুলে তুলির রুমের জায়গায় আলিয়ানের রুমে চলে এসেছে। ঠিক তখনই আরিয়ান হুঙ্কার দিয়ে বলে উঠল, এই মেয়ে, তোমার সাহস কী করে হলো আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢোকার? কোনো সাহসে এখানে এসেছো? হো, জবাব দাও, কথা বলছো না কেন? কানে কি কথা যাচ্ছে না, নাকি বোবা হয়ে গেছো? আলিয়ান রাগী কণ্ঠে এক নিঃশ্বাসে কথাগুলো বলে উঠল। আরহা কিছুটা ভয় পেয়ে গেল আলিয়ানের হুঙ্কার শুনে। তারপর নিজেকে দাঁতস্থ করে বলতে শুরু করলো, শুনুন মিস্টার তিতু, আই মিন মিস্টার আলিয়ান, আমার কোনো ইচ্ছে নেই আপনার রুমে ঢোকার। আমি তো ভুলবশত মিলির সাথে কথা বলতে বলতে তুলির রুমে না গিয়ে আপনার রুমে চলে এসেছি। নয়তো আমি তো আমার দুঃস্বপ্নেও আপনার থেকে দূরে থাকি। আলিয়ান কথাগুলো শুনে বলতে লাগলো, তুমি তোমার ফালতু এক্সপ্রেশন তোমার কাছে রাখো আর আমার রুম থেকে এক্ষুনি চলে যাও, এবং দ্বিতীয়বার পারমিশন কেন আমার রুমে আসার কথা মাথায়ও আনবে না। তারপর আবার হুঙ্কার দিয়ে বলে উঠল, গেট লস্ট স্টুপিড। আরহা মুখ ভেঙচি কেটে বলতে লাগলো, আপনার মতো অসভ্য লোকের রুমে আমার আসার কোনো শখ নেই, যত সব। এই কথা বলে সে রুম থেকে বেরিয়ে গেল। আলিয়ান বরাবরই আরহাকে সহ্য করতে পারে না, আরহাও আলিয়ানকে সহ্য করতে পারে না। অবশ্য এর পেছনে কিছু কারণ আছে যা আপনারা গল্প পড়তে পড়তে জানতে পারবেন। তারপর নিজের অতীতের চিন্তা ভাবনা থেকে আরহা ফেরত চলে এলো। তাই কিছু না ভেবে নিজের জিনিসপত্র আপাতত লাগেজে রাখাই উত্তম মনে করে। কিছুক্ষণ পর দরজাটা হালকা করে খুলে ঘরে ঢুকে আলিয়ান। চোখে মুখে চিরছে না গম্ভীর্য। রুমে ঢুকেই দেখে আরহা এক কোণে বসে গল্পের বই পড়ছে। তুমি এখনো বই পড়ো? ব্যঙ্গ করে হালকা হাসিতে বলল সে। আলিয়ান জানে আরহা বই পড়তে ভালোবাসে। যতবারই আরহা এই বাসায় এসেছে ততবারই আরহাকে নিজের ব্যাগে একটি বই আনতে দেখেছে এবং তুলির সাথে বসে বই পড়তেও দেখেছে। আরহা বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে শান্ত গলায় বলল, আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমি কি করছি। আলিয়ান ঠোঁটের কোণে এক সিলতে হাসি এনে বলল, সত্যি বলতে কি, তখন ভাবতাম এই মেয়েটার বই পড়ার এতটা আকর্ষণীয় কেন। এখন বুঝছি বই তো তোমার মতো চুপচাপ, যেখানে অবাস্তব জিনিস থাকে। যেমন তোমার মধ্যে অবাস্তব কাণ্ড কারখানা আছে, বাইরে ঠান্ডা অথচ ভেতরে কত কথা লুকানো। আরহা বুক কুঁচকে তাকালো। আপনি আমার প্রশংসা করছেন না অপমান করছেন? তোমার উপর নির্ভর করে তুমি কোনটা নিতে চাও, বলে সে ওয়ার্ডরোব থেকে ল্যাপটপ বের করে সোফায় বসে যায়। আজকে বিয়ের দ্বিতীয় দিন, তাই আলিয়ানের বাবা মা এবং দাদি একদম নিষেধ করে দিয়েছে আজকে যাতে সে ভুলেও অফিসে না যায়। আলিয়ান যতই রাগী হোক তার পরিবারের কথা সবসময় সে মানে, তাই সে আর আজ অফিসে যায়নি। ল্যাপটপ খুলে অফিসের কিছু ফাইল খুলে কাজ করতে থাকে। তবে মাঝে মধ্যে চোখ টানে বই পড়া মেয়েটার দিকে। শাড়ি বদলে সাধারণ সালোয়ার কামিজ পরা, কিন্তু চোখে মুখে এক প্রশান্তি দৃঢ়তা। আরহা অনুভব করে কেউ তাকিয়ে আছে, কিন্তু সে চুপ থাকে। হঠাৎ নীরবতা ভেঙে আলিয়ান বলে উঠল, আই এম সরি। আরহা থমকে গেল কিছুক্ষণের জন্য, অবাক দৃষ্টিতে আলিয়ানের দিকে তাকালো। দুজনের আবার চোখাচোখি হয়ে গেল। আলিয়ানের দৃষ্টি শীতল আর আরহার দৃষ্টিতে অবাকের ছোঁয়া। এমন সময়ে রুমে ঢুকে পড়ে তুলি আর রিমা। ভাবি ভাবি আমরা এসেছি তোমার একঘেয়েমি কাটাতে, বলে ঝাঁপিয়ে পড়ে আরহার পাশে। রিমা হেসে বলে, এই ভাইয়া তো কাজ নিয়ে বসে গেছে, ভাবলাম ভাবির একটু গল্প সঙ্গী হয়ে যায়। আরহা বেশি বলে, তোমরা দুজন তো আসলে আমার শান্তির শত্রু। তুলি নাক সিটকে বলে, আরে তোর জীবনে যে তেজস্বী পুরুষ এসেছে তার পাশে তো একটু গোলতানি লাগবেই, আর তুই তো এমনিতেই শান্তিতে থেকেছিস এতদিন, এখন একটু অশান্তিতে মানিয়ে নিতে হবে। তারা হাসতে থাকে। আলিয়ান ল্যাপটপের ওপর চোখ রাখলেও ঠোঁটের কোণে এক হালকা হাসি খেলে যায়। তারপর তুলি বলে, চলো আমরা নিচে যাই। আর হ্যাঁ আরহা বেবি, আজ তোকে একটু বেশি সুন্দর করে সাজিয়ে দেখাতে হবে। আমার
ভাই কিন্তু স্টাইল মারার জন্য বসে আছে। আলিয়ান হালকা কাশলো আর হাত ঠোঁট বাঁকিয়ে বলল, তোর ভাইয়ের স্টাইল নিয়ে আমি ভাবি না, তুই ভাব। আর তুই তো জানিস আমার একদম সাজগোজ ভালো লাগে না। তুলি হাসতে হাসতে আরহার হাত টেনে নিয়ে নিচে চলে যায় আর রিমা পেছনে পেছনে যায়। আলিয়ান একা রুমে বসে থেকে ল্যাপটপ বন্ধ করে জানালার দিকে তাকায়। বাইরের পরিবেশে তার চোখ জুড়িয়ে থাকে কিছুক্ষণ। তার মনেও একটু অদ্ভুত অনুভব খেলে যায়, এই মেয়েটার সঙ্গে তার সম্পর্কটা ঠিক কোনো দিকে যাচ্ছে। আলিয়ান যখন এসব ভাবছিল তখন বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে চলে যায়। গল্প অপরিচিত আবেগ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।